নমস্কার, আমার নাম ডক্টর মনীষ দে। তো আজকে টপিক হচ্ছে এক ধরনের অ্যানাস্থেশিয়া রিলেটেড এবং এক ধরনের পেন রিলেটেডও। তো অ্যানাস্থেশিয়া মানে হচ্ছে অবশ্যই পুরোপুরি অসাড় করে দেওয়া শরীর, যেরকম আমাদের ধারণা রয়েছে, বা কোনো একটা পোর্শন অসাড় করে দেওয়া, তারপরে অপারেশনে সাহায্য করা। তো এটা একটা আমাদের ধারণা। আর পেনের মানে হচ্ছে অলরেডি আমরা জেনেছি, যেটা হচ্ছে ব্যথা, এবং ব্যথা কমানোর হরেক উপায় রয়েছে, ব্যথার বিভিন্ন টাইপ দেখে ব্যথা কী ধরনের ব্যথা সেই অনুযায়ী। তো আজকে আমি দুজন পেশেন্টের ব্যাপারে কথা বলবো, অবশ্যই তাদের নাম ধাম না বলেই, কিন্তু ওনাদের কন্ডিশন ওয়াইজ যেটা আমরা করেছি। আমি ইনফ্যাক্ট রিসেন্টলি এই দুটো আমি প্রসিডিওর করেছি বলা যায়, এবং দুজন পেশেন্টেরই দু ধরনের প্রোফাইল, দু ধরনের কারণে আমরা অ্যাজ এন অ্যানাস্থেসিওলজিস্ট অ্যান্ড পেন ফিজিশিয়ান আমরা প্রসিডিওরটা করেছি। তো এক এক গ্রুপের পেশেন্ট, মানে এক গ্রুপেরই বলা যায়, কারণ ওই গ্রুপের মধ্যে একজন পেশেন্টকে আমি হ্যান্ডেল করেছি, তো সেই হিসেবে গ্রুপ অফ পেশেন্টসই বলা যায়। তো ওই পেশেন্টের যেটা ছিল সমস্যা, সেটা হচ্ছে এক ধরনের কার্ডিয়াক ফাংশন একটুখানি দুর্বল ছিল, মানে হার্টটা একটু দুর্বল ছিল। 18% ইজেকশন ফ্র্যাকশন, মানে হচ্ছে আমাদের নর্মালি যেটা 50 থেকে 70 ভাগ হার্ট পাম্প করে, সেরকম 18 ভাগ পাম্প করছে মাত্র। সেইখানে সেই পেশেন্টের একটা লাঙের সমস্যা ছিল, যার জন্য অ্যাকচুয়ালি থোরাকোস্কোপি করে সেই লাঙের সমস্যাটা ঠিক করার জন্য একটা প্রসিডিওরাল যারা পালমোলজিস্ট ছিলেন আমাদের হসপিটালে, তারা একটা ডিসাইড করেছিলেন। তো সেইখানে সেই এক ধরনের পেশেন্ট যাদের 18% ইজেকশন ফ্র্যাকশন, তাদের সত্যি কথাই কোনো ধরনের অ্যানাস্থেশিয়া দেওয়া, মানে ধরুন এই ধরনের থোরাকোস্কোপি, মানে এগুলো খুব খটোমটো টার্ম, মানে সোজা ভাষায় বলতে গেলে বুকের ফুসফুসে একটা সমস্যা। সেই ফুসফুসের একটা সমস্যা যেটা হয়েছে, সেইটা কিন্তু ওই যেমন ল্যাপ্রোস্কোপি হয়, যেটা হয়তো বোঝাতে সুবিধা হবে, যেমন অ্যাবডোমেনে গলব্লাডার অপারেশন হয় ল্যাপ্রোস্কোপি করে, ক্যামেরা দিয়ে দেখে গলব্লাডারটা বের করে নিয়ে আসা হলো পুরো অ্যানাস্থেশিয়া দিয়ে, তেমনি এখানেও থোরাকোস্কোপিও হয়, যেমন বুকের মধ্যেও ক্যামেরা দিয়ে ঢুকে পার্টিকুলার যেই জায়গাটায় সমস্যা আছে সেইটা বের করে আনা যায়। এইখানে একটা ধরনের বায়োপসিও ছিল, এবং সেই সাথে সাথে যেটা আর কি ফুসফুসের সাথে একটা সমস্যা ছিল, লেগে যাওয়া ছিল একটা ফুসফুসের যে আবরণের সেই প্রবলেমটা ছিল, এবং সেইটা এক ধরনের টিবির হিস্ট্রি ছিল, আগে একটা টিবি হয়েছিল, সেইটা থেকেই একটা সম্ভাবনা ছিল। কিন্তু এখন কি প্রবলেম সেটা ডায়াগনোস করার জন্য এবং কিছুটা ট্রিটমেন্ট করার জন্য এই থোরাকোস্কোপি প্রসিডিওরটা পালমোলজিস্টে ডিসাইড করেছিলেন। এবং এই প্রসিডিওর কখনোই উইদাউট অ্যানাস্থেশিয়া দেওয়া সম্ভব না, কারণ ল্যাপ্রোস্কোপিতে যেমন একটা ইনস্ট্রুমেন্ট, মানে একটা শক্ত মেটালিক জিনিস একটা পেটের মধ্যে ঢুকিয়ে ক্যামেরা দিয়ে আমরা দেখি আর কি, সার্জেনরা দেখে, এখানেও কিন্তু সেই থোরাকোস্কোপিতে একটা শক্ত মেটালের ইনস্ট্রুমেন্ট দিয়ে দেখা হয়। তো সেই ক্ষেত্রে পেশেন্টকে 18% ইজেকশন ফ্র্যাকশন, মানে 18 ভাগ পাম্প করছে, সেইখানে আমরা, মানে আমি ইনফ্যাক্ট অ্যানাস্থেশিয়া দিয়েছি একটা নার্ভ ব্লক করে। তো আমরা নার্ভ ব্লক নিয়ে আলোচনা করেছি কিছুটা আগে, পেন ফিজিশিয়ান হিসাবে বা ব্যথা বিশেষজ্ঞ হিসাবে। এইখানে হচ্ছে ইন্টারকস্টাল নার্ভ ব্লক। ইন্টারকস্টাল নার্ভ মানে হচ্ছে আমাদের যে পাঁজর রয়েছে, পাঁজরের প্রতিটা পাঁজরের ঠিক তলা দিয়ে একটা একটা করে নার্ভ যায়, সেই ইন্টারকস্টাল নার্ভ বলে। সেই নার্ভের ইনজেকশন আমরা অ্যাজ এ পেন ফিজিশিয়ান, মানে অ্যাজ এ ব্যথা বিশেষজ্ঞ বলতে পারেন, সেই ক্ষেত্রে আমরা দিয়ে থাকি যখন সেই নার্ভের রিলেটেড পেন হয়, মানে নিউরালজিয়া হয় যখন, সেটা এক ধরনের হাড়পিসের পরে হতে পারে, সেটা এক ধরনের কোনো রিফ্র্যাকচারের জন্য হতে পারে, হাড় ভেঙে গেছে তারপরে ব্যথা হচ্ছে, সেখানে আমরা নার্ভ ব্লক করেছি। সেটা কিন্তু ব্যথা রিলিফের জন্যই করা হয়েছে, সেটা অন্য কোনো পারপাসে আর হয়নি। তো এইখানে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি অ্যানাস্থেশিয়া কোনো ওষুধই দিই, সেইটাই কিন্তু কার্ডিয়াক ডিপ্রেশন, মানে হচ্ছে হার্টটা কিন্তু দুর্বল হয়ে যাবে, সেই ক্ষেত্রে কোনো ওষুধ দেওয়া যাবে না, আবার থোরাকোস্কোপিটাও করতে হবে। তো আমাদের এই চ্যালেঞ্জের মুখে গিয়ে আমি যেটা ডিসাইড করলাম, যেটা ইনফ্যাক্ট পালমোলজিস্টের সঙ্গে ডিসকাস করেই করা হয়েছে, সেটা হচ্ছে ইন্টারকস্টাল নার্ভ ব্লক। মানে হচ্ছে ওই নার্ভগুলোকে যে এরিয়াটা, মানে ধরুন পাঁজরের 3 থেকে 4 বা 6 নম্বর পাঁজর অবধি, আমরা একটা নার্ভ ধরে আল্ট্রাসাউন্ডে দেখে নার্ভগুলোকে ধরে ধরে ব্লক করেছি, মানে ইঞ্জেকশন দিয়েছি, লোকাল অ্যানাস্থেশিয়ার ওষুধ দিয়েছি, যাতে ওই অপারেশনই বলা যায়, কিছুটা প্রসিডিওরে বলা যায়, থোরাকোস্কোপিটা ঠিকমতো হতে পারে। তো আমরা আল্ট্রাসাউন্ডে দেখে ব্লকটা দিলাম, এবং পেশেন্টকে কিছুক্ষণ ওয়েট করতে বলে তারপরে ওই থোরাকোস্কোপি প্রসিডিওরটা হলো। পেশেন্টের খুব একটা অসুবিধা হয়নি, ইনিশিয়ালি একটু অবশ্যই ওষুধের অ্যাকশন আসতে যতটুকু সময় লাগে ওইটুকু অবধি ওয়েট করা হয়। তারপরে যখন থোরাকোস্কোপি প্রসিডিওরটা স্মুথলি হয়েছে, পালমোলজিস্টরাই নিজেরা বলেন যে খুব ভালোভাবেই হয়েছে, ওনাদের পুরো প্রসিডিউরটা সাকসেসফুল হয়েছে এবং বায়োপসি করতে পেরেছে, প্লাস হচ্ছে পেশেন্টের ব্যথাও হয়নি। আর রুগী যখন ফিরে এসছেন, আবার মানে ফিরে এসছেন বলতে যখন ওই থোরাকোস্কোপি রুম থেকে ওয়ার্ডে ফিরে এসছেন, ওয়ার্ড বা আইসিইউতে চলে এসছেন, এবং 6 ঘন্টা থেকে 8 ঘন্টা অবধি পেশেন্টের কোনো ব্যথা হয়নি। তো এটা একটা উপায়, মানে এখান থেকে আমি বলবো যে এইটা একটা উপায়ে আমরা করতে পারি, পার্টিকুলার যারা আমরা ব্যথা বিশেষজ্ঞ, যারা আবার অ্যানাস্থেশিয়া প্র্যাকটিস করছি, এবং অনেক অ্যানাস্থেশিওলজিস্ট যারা আছেন, যারা প্র্যাকটিস করছেন, এই ইন্টারকস্টাল নার্ভ ব্লক দিয়ে যাদের কার্ডিয়াক ফাংশন অনেক পুয়ার আছে, মানে কার্ডিয়াক ফাংশন মানে হচ্ছে হার্ট খুব দুর্বল রয়েছে, কিন্তু কিছু একটা প্রসিডিওর করতে হবে,
বুকের কোনো প্রসিডিওর করতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই ইনজেকশনের সাহায্য নিয়ে অবশ্যই অ্যানাস্থেশিয়া দিয়ে এবং প্রসিডিওরটা কমপ্লিট করতে পারি। সেটা একটা বললাম, অ্যানাস্থেশিয়ার পার্টটা এটা নিয়ে আমি আলোচনা করলাম। এইটা হলো সেকেন্ড এক ধরনের গ্রুপের পেশেন্টস বলছি, সেখানে হচ্ছে অন্য কাজে মানে সেখানেও হার্টের দুর্বল, সেখানেও 28% ইনজেকশন ফ্র্যাকশন, মানে আমাদের যেটা 50 থেকে 70 ভাগ পাম্প করে সেটা 28 ভাগ পাম্প করছে, বাকি পাম্প সেরকম করছে না, এবং সেইটার জন্য পেশেন্টের কিন্তু হার্ট রেটটা অনেক বেড়ে গেছে। এটা নিয়ে মনে হয় আমি একবার দুবার আলোচনাও করেছিলাম, কিন্তু তাও এবার যেহেতু এটা সুযোগ এসছে এবং কাছাকাছি দুটোই হার্ট দুর্বল পেশেন্ট নিয়ে আলোচনা, সেই ক্ষেত্রে আমি বলবো যে এইটা একটু রেলিভেন্স হচ্ছে, এখানে প্রাসঙ্গিক থাকছে। সেই পেশেন্টের আমরা একটা পেনের ইনজেকশন দিয়েছি, কিন্তু পেন পারপাসে নয়, সেইটা দেওয়া হয়েছে হার্ট রেট কন্ট্রোলের জন্য। তো হার্ট রেট পেশেন্টের আমাদের যে হৃস্পন্দন হয়, হৃস্পন্দন প্রচণ্ড বেগে বেরোচ্ছে, ধরুন 100, 200, 300 এরকমভাবে চলছে সেই পেশেন্টের, সেই রোগীর, তাকে কোনো ওষুধ দিয়েই কিন্তু কন্ট্রোলে আনা যাচ্ছে না। সেই রোগীকে একজন কার্ডিওলজিস্ট আমাদেরকে ডেকেছিলেন যে হ্যাঁ, আমরা কিন্তু কার্ডিওলজিস্ট হিসাবে অনেক ওষুধ দিয়েছি, তাতে কিন্তু লাভ হচ্ছে না। সেইখানে আমাদের সাহায্য চেয়েছেন একটা স্টিলেট গ্যাংলিয়ন ব্লক দেওয়ার জন্য। স্টিলেট গ্যাংলিয়ন ব্লক মানে কি, এখানে একটা নার্ভের পুঞ্জ রয়েছে গলার পাশে, সেইটা হার্ট রেটটা কন্ট্রোল করে, তার সাথে সাথে আরও অনেক ফাংশন আছে ওর, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু হার্ট রেট কন্ট্রোল। তো এই স্টিলেট গ্যাংলিয়ন ব্লক বা স্টিলেট গ্যাংলিয়ন বলে, স্টার শেপেড বলে স্টিলেট গ্যাংলিয়ন বলে, তারার মতো দেখতে, তো সেই ব্লকটা আমরা ইউজুয়ালি দিয়ে থাকি, বা ইনজেকশন যেটা নার্ভ ব্লক বলা হয় সেটা দিয়ে থাকি ব্যথার জন্য। অনেক সময় হাতটা ফুলে যায়, সিআরপিএস হয়, বা ম্যাস্টেকটমি মানে ব্রেস্ট সার্জারি হয়ে গেছে বা ব্রেস্ট সার্জারির পরে ফুলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু এই ইনজেকশনগুলো লাভ হয়। ব্যথা বিশেষজ্ঞ হিসেবে আমরা দিয়ে এসেছি আগেও, কিন্তু এই ক্ষেত্রে ব্যথার জন্য নয়, সেম জায়গাতে ইনজেকশন, অথচ এটা অন্য পারপাসে অন্য প্রসঙ্গে ইউজ করা হলো। সেই পেশেন্টকে আমরা তারপরে ক্যাথ ল্যাব মানে যেখানে হচ্ছে বেসিক্যালি একটা ওটি বলতে পারেন, এক্সরেতে দেখে আমরা এখানে ছোটো ইনজেকশন দিই, এবং ইনজেকশন দিয়ে দেখি যে প্রথমে ইনিশিয়াল একটা ডায়াগনস্টিক ইনজেকশন দেওয়া হয়, তাতে রেসপন্স হয়, এবং তারপরে সেখান দিয়েই কারেন্ট পাস করানো হয়, যাতে সেই যে নার্ভ পুঞ্জটা জ্বালিয়ে দেওয়া যায়। জ্বালিয়ে দিয়ে কি হলো, হার্ট রেটটা কন্ট্রোলে এলো, এবং সেটা অনেক দিন কন্ট্রোলে থাকে। এইটার কার্ডিওলজিস্টরা যেটা করে থাকেন ইউজুয়ালি এই ধরনের সমস্যা, যেটা বলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া টার্মটা, যেটা রিফ্র্যাক্টারি, সেই ক্ষেত্রে কার্ডিওলজিস্টরা যেটা করে থাকে সেটা হচ্ছে ওষুধ দিয়ে কন্ট্রোলে রাখেন। ইনজেকশন দিব, সেটা তো বাড়িতে নেওয়া সম্ভব না, ইনজেকশন বাড়িতে সারাদিন ধরে চলছে, সেই ইনজেকশনের জায়গায় আমরা এই নার্ভটাকে ইনজেকশন দিয়ে জ্বালিয়ে দিলাম, তাতে ইনজেকশনের রিকোয়ারমেন্টটা কমে গেল, এবং তার জায়গায় মুখের ওষুধ দেওয়া হলো, যেটা বাড়িতে উনি কন্ট্রোল খেতে পারবে এবং হার্ট রেটটাও কন্ট্রোলে থাকবে। তো এইটা এক ধরনের চিকিৎসা, এবং সেই পেশেন্টের এক ধরনের পেসমেকারও ছিল, ভেতরে একটা ডিভাইসও বসানো ছিল, যেটা হার্ট রেটটাকে কন্ট্রোলে রাখার জন্য মাঝে মাঝে শক দিত, কিন্তু সেটা এতবারই শক দিত যে ডিভাইসটার খুব হাইপার অ্যাক্টিভিটি হয়ে যায়, এবং বেশি শক দেওয়াটাও পেশেন্টের জন্য ঠিক নয়। তো সেটা একটু কমপ্লিকেটেড সিনারিও, সেটা আমি অত ডিটেলে যাচ্ছি না, আপনাদের বোঝার সুবিধার্থে এটা বলা যে এক ধরনের ধরুন হার্টের যাদের সমস্যা আছে, যারা হার্টের সমস্যা বা হার্টের বেগ বেড়ে যাচ্ছে, বা পেসমেকার যাদের বসানো আছে তাদের বেগ বেড়ে যাদের কার্ডিওলজিস্টকে যারা দেখাচ্ছেন, এবং পার্টিকুলারলি কার্ডিওলজিস্টের উদ্দেশ্যে এটা বলা, তাদের ক্ষেত্রে তারা কিন্তু আমাদের হেল্প নিতে পারেন, এবং পেশেন্টদেরও বলা অবশ্যই তারাও আমাদের হেল্প নিতে পারেন এই ক্ষেত্রে, যেখানে ওষুধ দিয়ে কন্ট্রোলে রাখা যাচ্ছে না, এবং তাতে আমরা এই নার্ভ ইনজেকশনটা দিয়ে কিন্তু হার্ট রেটটা কন্ট্রোলে রাখতে পারি। এরকম আমি 3 জন পেশেন্টকে আমি এখনও অবধি ট্রিটমেন্ট করেছি, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, বাকি অনেক স্টাডিজ হয়েছে, তাদের কিন্তু অনেকটাই লাভ হয়েছে, তাদের অনেক দিন অবধি কিন্তু ভর্তি হতে হয়নি, শুধু এই হার্ট রেট কমানোর জন্য ইনজেকশন নিয়ে ও মুখে ওষুধ খেয়ে ওরা কিন্তু ভালো আছে। তো এই ভিডিও থেকে টেক হোম মেসেজ একটাই, আমরা ব্যথা বিশেষজ্ঞ, এবং ব্যথা বিশেষজ্ঞ হিসাবে আমরা ব্যথা কমাই শুধু তা নয়, তার বাইরেও অন্যান্য অনেক কাজ করে থাকি, তার মধ্যে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট হ্যান্ডেল করে থাকি। তাদের মধ্যে হচ্ছে এই ধরনের 2 জন পেশেন্টের একটা উদাহরণ দিলাম। এরকম ধরনের যাদের রুগী আছেন, যাদের হার্টের কোনো সমস্যা আছে, লাংসেরও কোনো প্রবলেম, তাদের কিন্তু এই নার্ভ ব্লক দিয়ে লাংসের কোনো প্রসিডিওর করা সম্ভব, এবং যেখান থেকে পালমোনারিস্টরা আমাদের রেফার করে থাকেন। আরেকটা হচ্ছে যেখানে কার্ডিওলজিস্টরা যেখানে রেফার করে থাকেন, যেখানে হার্ট দুর্বল, সেখানে হার্টের রিদিম অনেক বেড়ে গেছে, সেইটাকে কন্ট্রোলে রাখার জন্য আমরা নার্ভের ইনজেকশন দিয়েছি। তো নার্ভের ইনজেকশন যে শুধু ব্যথা কমানোর জন্যই দেওয়া হচ্ছে তা নয়, ব্যথা কমানো ছাড়াও সেটার অনেক অন্যান্য পারপাসও রয়েছে, যেখানে অনেক ক্রিটিক্যাল পেশেন্ট কিন্তু অনেক ভালোভাবে সুস্থভাবে তারা জীবন চালাতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনাদের যদি এই বিষয়ে মানে একটু ক্রিটিক্যাল প্রসঙ্গ অবশ্যই, কিন্তু এই ধরনের পেশেন্ট বা এই ধরনের রুগীও রয়েছেন, তাদের যদি কোনো এই বিষয়ে বা যাদের পালমোনারিস্ট বা কার্ডিওলজিস্ট যারা রয়েছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি যথাসাধ্য তাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।